দেখছেন জেলার সারাদিন জহিতা রয়েছে আপনাদের সঙ্গে। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর তৃণমূল বিধায়কের। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের তপন চ্যাটার্জির। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি শুভেন্দুর বিরুদ্ধে প্রাণে মারার হুমকির অভিযোগ। বিধানসভার লবিতে শুভেন্দু তৃণমূল বিধায়কের বচসা এবং শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর তৃণমূল বিধায়কের। হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের তপন চ্যাটার্জির। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় শুভেন্দুর বিরুদ্ধে প্রাণে মারার হুমকির অভিযোগ। আমার মেয়ে 30 ডিভিশনে পাস করেছে, চাকরি পেয়েছে। তুমি তো মেয়ে পাস করতে, মেয়ে ডবল এ পাস করেছে। বড় বড় কথা বলছে। রেকর্ড করুন। কি হবে? রেকর্ড করুন। কি হবে? রেকর্ড করুন। রেকর্ড করুন। রেকর্ড করে করব তাকে। আর রেকর্ড করুন। রেকর্ড করুন। বলুন। বলুন যেটা বলছি। আরে বলুন আপনি যেটা বললাম তো। বলুন। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর তৃণমূল বিধায়কের হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের করেছেন তপন চ্যাটার্জি। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, কোন কোন অভিযোগ তুলে এফআইআর দায়ের করা হয়েছে, কি জানা যাচ্ছে? জুহিতে দেখো, আজকে যে ঘটনা ঘটেছে বিধানসভা লবিতে, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে তপন চট্টোপাধ্যায় অর্থাৎ পূর্বস্থলী উত্তরের বিধায়ক তিনি হেয়ার স্ট্রিট থানায় একটি অভিযোগ দায়ের করে। সেই অভিযোগে বলা হয়েছে যে তিনি যখন লবিতে দাঁড়িয়েছিলেন তখন শুভেন্দু অধিকারী সামনে ছিল, তখন তাকে জিজ্ঞেস করা হয়েছিল যে এই যে লোকসভা নির্বাচনের আগে তার বাড়ির সামনে মাইক লাগিয়ে তার মেয়ে 3rd ডিভিশনে পাস করে চাকরি করছে এবং তার কলকাতায় একেবারে তুমি সঙ্গে থাকো চন্দন। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর তৃণমূল বিধায়কের হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের তপন চ্যাটার্জির এবং পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি শুভেন্দুর বিরুদ্ধে প্রাণে মারার হুমকি তুলেছেন তিনি, এবং যে কারণে হেয়ার স্ট্রিট থানায় ইতিমধ্যেই অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারীর নামে। আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রাণে মারার হুমকি তুলে অভিযোগ দায়ের করেছেন। আজ বিধানসভার লবিতে যে ছবি আপনারা দেখেছেন, হুলস্থুল কাণ্ড, এবং তারপরে কিন্তু শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে প্রাণে মেরে ফেলার অভিযোগ তুলে অভিযোগ দায়ের করেছেন তপন চট্টোপাধ্যায়। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় তিনি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে এবার অভিযোগ দায়ের করলেন। শুভেন্দুর বিরুদ্ধে এফআইআর তৃণমূল বিধায়কের হেয়ার স্ট্রিট থানায় অভিযোগ দায়ের। তপন চ্যাটার্জি, পূর্বস্থলীর উত্তরের বিধায়ক তপন চ্যাটার্জি তিনি অভিযোগ দায়ের করেছেন। এ বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, কথা বলছিলাম। এবার সরাসরি রয়েছে প্রতিনিধি চন্দন সেনগুপ্ত। চন্দন, তুমি যেমনটা বলছিলে ঠিক কোন কোন অভিযোগ তুলে ধরে এই এফআইআর করা হয়েছে? দেখো, অভিযোগপত্রে যেটা লেখা রয়েছে সেখানে পরিষ্কার লেখা রয়েছে লোকসভা ভোটের আগে তপন চট্টোপাধ্যায় অর্থাৎ বিধায়কের বাড়ির সামনে মাইক লাগিয়ে তাকে বলা হয়েছিল যে তার মেয়ে 3rd ডিভিশনে পাশ করে চাকরি করছে এবং তার দুটি অবৈধ ফ্ল্যাট রয়েছে অসৎ উপায় উপার্জনের টাকায়। সেই কথাটাই উল্লেখ করে তিনি লিখেছেন যে আজকে লবিতে যখন শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা হয় তখন তাকে বলা হয় যে আপনি এরকম ধরনের কেন মন্তব্য করেছেন, তাতে আমরা মর্মাহত, মেয়ে এবং আমি দুজনেই কিন্তু মর্মাহত, এরকম বলাতে মাইকিং করাতে। তখন শুভেন্দু অধিকারী অভিযোগপত্রে লেখা রয়েছে, শুভেন্দু অধিকারী তখন বলে বেশি কথা বলিস না, তোকে প্রাণে মেরে দেবো। ঠিক এই কোড আনকোড এই কথাটি লেখা রয়েছে কিন্তু অভিযোগপত্রে। অর্থাৎ খুনের অভিযোগ দায়ের করেছে শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে তপন চট্টোপাধ্যায় হেয়ার স্ট্রিট থানায়। জয়িতা, একেবারে। এবং এ বিষয়ে শুভেন্দু অধিকারীর কি কোনো প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে? না, এখনো পর্যন্ত তার কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি, যেহেতু এটা কয়েক মিনিট আগেই এই যে অভিযোগ এটা তিনি করেছেন এবং তারপরেই আমাদের হাতে আসে এই সূত্র মারফত এই অভিযোগপত্রটি। এখনো তার সঙ্গে যোগাযোগ করা যায়নি, তবে তপন চট্টোপাধ্যায় যে অভিযোগ করেছে সেটা কিন্তু আমরা জানতে পেরেছি। জয়িতা, একেবারেই তুমি যেমনটা বলছিলে, বিধানসভার লবিতে শুভেন্দু অধিকারীর সঙ্গে যে বচসা জড়ায় এবং তারই পরিপ্রেক্ষিতে এবার তৃণমূল বিধায়ক অভিযোগ দায়ের করলেন শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। আপাতত ধন্যবাদ জানাবো তোমাকে। যেমনটা আপনাদের জানাচ্ছিলাম, আজ বিধানসভার লবিতে যে ছবি আপনারা দেখেছেন, শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল বিধায়কের যে বচসা, এবং তারপরেই কিন্তু এফআইআর দায়ের করা হয়েছে। তপন চ্যাটার্জি তিনি অভিযোগ দায়ের করেছেন।
কথা বলছে রেকর্ড করুন কি হবে রেকর্ড করুন কি হবে রেকর্ড করুন রেকর্ড করুন রেকর্ড করে করবো তাকে আর রেকর্ড করুন বলুন বলুন যেটা বলছি আরে বলুন আপনি যেটা বললাম তো বলুন বলুন শুনুন রেকর্ড আমার মেয়ে 3rd ডিভিশনে পাস করেছে হ্যাঁ চাকরি পেয়েছে তুমি তো মেয়ে পাস করতে মেয়ে ডবল পাস করেছে আপনারা দেখতে পেলেন শুভেন্দু অধিকারী পোস্ট করা ভিডিও এবং কি ঘটেছিল বিধানসভার লবিতে শুভেন্দু তৃণমূল বিধায়কের যে বচসা জড়া এবং পূর্বস্থলী উত্তরের তৃণমূল বিধায়ক তপন চ্যাটার্জি তার সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন শুভেন্দু অধিকারী। কার্যত একেবারে হাতাহাতির পর্যায়ে চলে যায়। স্পিকারের কাছে নালিশও জানান শুভেন্দু অধিকারী। তাকে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে এমনটাই দাবি করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ রয়েছে আমাদের সঙ্গে। দেবজ্যোতি, শুভেন্দু অধিকারী তো তিনি যেমনটা অভিযোগ করছেন যে শারীরিকভাবে নিগ্রহ করা হয়েছে, ঠিক কি কি অভিযোগ তুলছেন? দেখো, বিধানসভার প্রথম পর্ব শেষ হওয়ার পরেই বিজেপি বিধায়করা তারা বিধানসভার গেটে বিক্ষোভ করতে যাচ্ছিলেন। সেই সময় তপন চ্যাটার্জি পূর্বস্থলীর তৃণমূল কংগ্রেসের বিধায়ক, তিনি হঠাৎই শুভেন্দু অধিকারীকে চিটিংবাজ বলে আক্রমণ করেন এবং বিভিন্ন ভাষণ তিনি বলে আক্রমণ করেন। কারণ এই ঘটনার সূত্রপাত কিন্তু লোকসভা নির্বাচনের সময় যে তপন চ্যাটার্জির বাড়ির সামনে মাইক বেঁধে শুভেন্দু অধিকারী তার ব্যক্তিগত জীবন এবং তার পরিবার এবং তার কন্যাকে নিয়ে বেশ কিছু মন্তব্য করেছিলেন। তারপরেই কিন্তু অত্যন্ত রাগান্বিত হয়ে আজকে শুভেন্দু অধিকারী এবং তপন চ্যাটার্জির মধ্যে বাগবিতণ্ডা হয় বিধানসভার লবিতে, এবং তারপরে বিধানসভার স্পিকারের কাছে দুই তরফ থেকেই কিন্তু অভিযোগ করা হয়েছে। তবে তপন চ্যাটার্জি জানিয়েছেন এর আগেও তিনি স্পিকারের কাছে অভিযোগ জানিয়েছিলেন, আজও তিনি সেই একই মতোই তিনি অভিযোগ জানিয়েছেন বিধানসভার স্পিকারের কাছে। তবে শুভেন্দু অধিকারীও কিন্তু অভিযোগ আজকে স্পিকারের কাছে জানিয়েছেন। তিনি বলেছেন যে তাকে ম্যানহ্যান্ডেল করার চেষ্টা করা হচ্ছে। তপন চ্যাটার্জি পূর্বস্থলীর তৃণমূল বিধায়ক, তিনিও কিন্তু একই অভিযোগ করেছেন যে শুভেন্দু অধিকারীও তাকে মারতে উদ্যত হয়েছিলেন। অর্থাৎ দুই পক্ষের মধ্যে কিন্তু একটা বচসা হয়। তবে যে ছবিতে পরিষ্কার বিজেপির পক্ষ থেকে যে ছবি সামনে আনা হয়েছে শঙ্কর ঘোষের টুইট থেকে, সেখানে কিন্তু ম্যানহ্যান্ডেলের কোনো ছবি নেই। তবে দুজনের মধ্যে তর্ক বিতর্ক হচ্ছে এবং বেশ কিছু অশালীন মন্তব্য দুই তরফ থেকে ভেসে আসছে, সেটাই শোনা গেছে। জয়িতা, বেশ, ধন্যবাদ জানাবো। বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষ আমাদের সঙ্গে ছিলেন। বিধানসভার লবিতে যে ছবি আপনারা দেখেছেন যে কার্যত হাতাহাতির পর্যায়ে চলে গিয়েছিল শুভেন্দু অধিকারী, তিনি যেমনটা অভিযোগ করছেন এবং অন্যদিকে পাল্টা অভিযোগ করেছেন তৃণমূল বিধায়ক। তাদের কি অভিযোগ আপনারা শোনান। আরে বলুন আপনি যেটা বললাম তো বলুন। বিধানসভার লবিতে আমি যখন বেরোচ্ছিলাম, পূর্বস্থলীর এমএলএ তপন চ্যাটার্জি আমাকে ফিজিক্যালি অ্যাসল্ট করতে চায়। আপনারা জানেন বিজেপি এমএলএরা সেন্ট্রাল ফোর্স পায়, সেন্ট্রাল ফোর্সকে বাইরে রাখার অর্ডার আছে। আমি স্পিকার বিমান ব্যানার্জিকে বলছি, লিখে পাঠাচ্ছি এক্ষুনি, যে এই গেটের ভিতরে শুধু আমি নয়, আমার কোনো বিজেপি এমএলএ যদি তার নিরাপত্তা, তার শারীরিকভাবে কোনো ক্ষতি হয়, তার ঘাড়ে, বিমান ব্যানার্জির ঘাড়ে দায়িত্ব যাবে। তপন চ্যাটার্জির সাহস হয় কি করে? বিশাল লামা, নীলাদ্রি দানা, একাধিক বিধায়ক সাক্ষী, সাংবাদিকরা সাক্ষী। তিনি বিরোধী দলনেতাকে কার্যত ফিজিক্যালি টর্চার করার জন্য সেকেন্ড টাইম এগোলেন। একবার হাউসের ভিতর করেছেন, আজকে লবিতে করলেন। রাজ্য জুড়ে আলু ধর্মঘট প্রত্যাহার প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির দুই মন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলল সমাধান সূত্র। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে এই বৈঠকে বসেন দুই মন্ত্রী এবং তারপরে আলু ব্যবসায়ী সমিতির তরফ থেকে জানানো হয়েছে প্রত্যাহার করা হবে এই ধর্মঘট এবং এরপরে কি যোগান মিলবে আলুর, সেটাই নিয়ে কিন্তু একবারে প্রশ্ন উঠছে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরে বৈঠকে বসেন দুই মন্ত্রী, আলু ব্যবসায়ী সমিতির সঙ্গে বৈঠকে বসেন এবং সেখানে সমাধান সূত্র মেলে। আপাতত ধর্মঘট উঠছে, কর্মবিরতি প্রত্যাহার করলেন আলু ব্যবসায়ী সমিতি। দুই মন্ত্রীর সঙ্গে বৈঠক করার পরে এই সমাধান সূত্র উঠে এসেছে। বিষয় আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি পাপ্পু সাঁতরা। পাপ্পু, এই বৈঠকে কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে? এবার কি তাহলে আলুর যোগান মিলবে?
একেবারে যে আলুর যোগান যেটা ঘাটতি ঘটেছিল সেটা কিন্তু স্বাভাবিক অনেকটাই হবে, কারণ এই বৈঠকের যে সমাধান সূত্র বেরিয়ে আসার পরই কিন্তু আজকে থেকে কিন্তু যে সমস্ত কোল্ড স্টোরগুলো সেগুলো কিন্তু খুলে যাচ্ছে এবং আজ রাত্রের থেকেই বাজারে আলু সরবরাহ সমান পরিমাণে হবে এবং যে মূলত দাবিটা ছিল যেটা নিয়ে কিন্তু কর্মবিত হয়েছিল যে ভিন রাজ্যে আলু রপ্তানি করা যাবে না, সেই যে নিষেধাজ্ঞা করেছিল সেই নিষেধাজ্ঞা কিন্তু বজায় রেখেই কিন্তু সমাধান সূত্র মিলেছে এবং সেই সমাধান আগামী বৈঠকে কিন্তু তা পরিষ্কার হবে। তবে যে আলুর যে পাঠানো নিয়ে যে কর্মসূচি তারা কিন্তু ব্যবসায়ীরা তুলে নিয়েছেন এবং গতকাল থেকে কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু আলু পাবে মানুষ এবং যে আলুর যে দামটা ঊর্ধ্বমুখী তা 1-2 দিনের মধ্যে হয়তো কমানো সম্ভব হবে না, কিন্তু সেদিকে কিন্তু নজর রাখবেন। আগামী 2-3 দিনের মধ্যে সেই দাম কিন্তু স্বাভাবিক হবে বলেই এমনটাই জানাচ্ছেন কিন্তু প্রগতির আদিবাসী সমিতি এবং মন্ত্রী রাখের মান্না। বেশ, ধন্যবাদ জানাবো পাপ্পু। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পাপ্পু সাঁতরা। রাজ্য জুড়ে আলু ধর্মঘট প্রত্যাহার, প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতির এবং 2 মন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলল এই সমাধান সূত্র। আমরা মাননীয় সরকারের কাছে আবেদন করব, আমাদের যে জেলায় আলুগুলো বাইরে যায়, বিশেষত বর্ধমান, বিশেষত বাঁকুড়া, মেদিনীপুর, বীরভূম, মুর্শিদাবাদ, বর্ধমানের একাংশে এবং উত্তরবঙ্গ, এই যে আলুগুলো বহির্রাজ্যে যায় সেটাও যাতে স্বাভাবিকভাবে থাকে, সেই জন্য আমরা মাননীয় সরকারের কাছে আজকে জানাবো। অত্যন্ত অনেক ভেবেচিন্তে আমাদের কাজ করতে হয়। এ ব্যাপারে আমরা বাজার নিয়ন্ত্রণ, স্বাভাবিক যোগান সম্পূর্ণ হওয়ার পরেই এটা চূড়ান্ত পর্যায়ে যত দ্রুত তাড়াতাড়ি সমাধান করা যায় সেটা নিশ্চয়ই আমরা দেখব আগামী দিনে। কলকাতা টিভির খবরের জেরে লিলুয়ার বেহাল স্কুল পরিদর্শন তৃণমূল বিধায়কের। স্কুল কমিটিকে ধমক বালির বিধায়ক রানা চ্যাটার্জির। বেহাল স্কুল সারানোর আশ্বাস বিধায়কের। বেহাল স্কুল পরিদর্শন করলেন এবার বিধায়ক এবং লিলুয়ার বেহাল স্কুল পরিদর্শন করলেন তৃণমূল বিধায়ক। স্কুল সারানোর আশ্বাসও দিয়েছেন বিধায়ক। বালির বিধায়ক রানা চ্যাটার্জি তিনি বেহাল স্কুল পরিদর্শন করেন এবং তারপরে কিন্তু স্কুল সারানোর আশ্বাস দিয়েছেন। বেহাল স্কুল, লিলুয়ার বেহাল স্কুল পরিদর্শন তৃণমূল বিধায়কের। স্কুল কমিটিকে ধমক বালির বিধায়ক রানা চ্যাটার্জি। বিষয়ে আরো বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছে প্রতিনিধি জগন্নাথ সামন্ত। জগন্নাথ, বিধায়ক ঠিক কি আশ্বাস দিয়েছেন? দেখো, বিধায়ক আশ্বাস দিয়েছেন এবং শুধু তাই নয়, কলকাতা টিভি গতকালকে লিলুয়া পটুয়াপাড়া জাতীয় হিন্দি বিদ্যা মন্দিরে দুর্দশার খবর আমরা তুলে ধরি। জানলা ভাঙা, বৃষ্টিতে ছাত্রছাত্রীরা পড়াশোনা করতে পারছে না, লাইট নেই, পাখা নেই। সেই খবর সম্প্রচার হবার পর বিধায়ক আশ্বাস দিয়েছিলেন যে পাশে দাঁড়াবেন স্কুলে। আজকে তিনি পরিদর্শন করলেন, স্কুল টিচারদের সঙ্গে কথা বলে পুরো ক্লাসরুম ঘুরে দেখলেন যে বেহাল অবস্থা, জানলা থেকে শুরু করে লাইট নেই, পানীয় ব্যবস্থা নেই, সমস্ত বিষয়টা খতিয়ে দেখে স্কুলকে নির্দেশ দিলেন। নিজের তহবিল ফান্ড থেকেও তিনি এই স্কুলে যা যা করণীয় করবেন এবং ধন্যবাদ জানায় কলকাতা টিভিকে এরকম সম্প্রচার করায়। তার নজরে আসা, বিধায়কের নজরে আসা অর্থাৎ ডক্টর রানা চট্টোপাধ্যায়ের নজরে আসে এবং তারপরেই তিনি ব্যবস্থা গ্রহণ করেছেন। আজকে পরিদর্শন করে পুরো স্কুলের পাশে থাকার আশ্বাস দিয়েছেন এবং স্কুলের জন্য অর্থাৎ ছোট ছোট ছাত্রছাত্রীদের সুব্যবস্থার জন্য পানীয় জল, লাইট, জানলা দিয়ে জল ঢুকতো, বৃষ্টি, ছাতা নিয়ে ছাত্ররা বসে থাকতো, সেই বিষয়টাও তিনি নিজে অনুভব করেন এবং সমস্ত পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছে যাতে স্কুলটা আরো উন্নতি হয় এবং সমস্ত সাহায্য হাত বাড়িয়ে দেবে বিধায়ক ডক্টর রানা চট্টোপাধ্যায়। বেশ, ধন্যবাদ জানাবো জগন্নাথ তোমাকে। লিলুয়ার বেহাল স্কুল পরিদর্শন তৃণমূল বিধায়কের। এখন সময় একটি বিরতির, ফিরছি বিরতির পর অন্যান্য খবর নিয়ে। ফিরে এলাম বিরতির পর। এবার মালদার দিকে নজর রাখবো। সোনার দোকানের পর এবার দুষ্কৃতী টার্গেট সমবায় ব্যাংক। মালদার গাজলে দিনে দুপুরে সমবায় সমিতিতে ডাকাতি, গুলি চালায় 7-8 জনের দুষ্কৃতী দল। গুলিবিদ্ধ হিসেবরক্ষক ভর্তি হাসপাতালে। গাজলে সমবায় ব্যাংকে ডাকাতির ঘটনা। গাজল থেকে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি সব্যসাচী মণ্ডল। সব্যসাচী, পুলিশ সূত্রে কি জানতে পারছো? দুষ্কৃতীদের খোঁজ কি পাওয়া গিয়েছে? দেখো জুবিদা, তোমাকে জানিয়ে রাখি, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে গাজলের কৃষ্ণপুর সমবায় সমিতির সামনে। এই ব্যাংকেই কিন্তু দুপুর 2:30 নাগাদ এক দুষ্কৃতী দল ঢুকে, 7-8 জনের দুষ্কৃতী দল, তারা সশস্ত্র অবস্থায় ঢুকে এবং এই ব্যাংকেই
প্রায় 6 লক্ষ টাকা লুট করে নিয়ে পালায় দুষ্কৃতী দল। এখানে একটি যে দোকান দেখা যাচ্ছে, এই দোকানে যিনি বসেছিলেন তার মাথায় কিন্তু রিভলভার ধরা হয় এবং তারপরে তারা ব্যাংকে ঢোকে। এরপর টাকা পয়সা নিয়ে তারা চম্পট দেয়। এই মুহূর্তে এই সমবায় ব্যাংকে ইনকোয়ারিতে বা পর্যবেক্ষণে এসছেন মালদা ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংকের উচ্চপদস্থ কর্মীরা। এই মুহূর্তে কিন্তু ইনকোয়ারি চালাচ্ছেন তারা। পুলিশ সূত্রে এখনো পর্যন্ত সেইভাবে কিছুই জানা যায়নি যে দুষ্কৃতী দল এসছিল তারা কোথা থেকে এসছিল বা তারা কোথা থেকে এসছিল, তবে তাদের পিছু নিয়েছে পুলিশ এবং যেটা জানা যাচ্ছে যে তাদের পিছু নিয়ে বিভিন্ন জায়গায় নাকা তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফ থেকে। পুলিশ তাদের খোঁজে তল্লাশি চালাচ্ছে, তার পাশাপাশি ব্যাংকের যে সিসিটিভি ফুটেজ, সেই সিসিটিভি ফুটেজও খতিয়ে দেখা হচ্ছে। যদি বলা যায় যে গাজলের যে গাজল বামুনগোলা রাজ্য সড়ক, সেই রাজ্য সড়কের এক প্রান্ত দিয়ে সেই গাড়িতে করে দুষ্কৃতীরা আসে এবং সেই রাজ্য সড়কের দ্বিতীয় প্রান্ত দিয়ে কিন্তু তারা বেরিয়ে যায়। এই মুহূর্তে যেটা জানা যাচ্ছে যে যখন তারা বেড়ায় তখন কিন্তু এই ব্যাংকের যে অ্যালার্ম, সেই অ্যালার্ম বাজার করার সঙ্গে সঙ্গে কিন্তু এলাকার লোক জমায়েত হয় এবং সেই লোক জমায়েতের পর কিন্তু এই লোকজনকে ছত্রভঙ্গ করতে এই দুষ্কৃতীর দল একটা বোমাবাজিও করে, যে ইতিমধ্যেই সেই বোমার জায়গাটা ঘিরে ফেলা হয়েছে পুলিশের তরফে। এই জানা যাচ্ছে যে এই জায়গাটাতেই কিন্তু বোমা ফাটিয়ে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয় এবং তারা এই গাজল বামুনগোলা থেকে গাজল রাজ্য সড়ক ধরে পালিয়ে যায়। ইতিমধ্যে বিভিন্ন জায়গায় তল্লাশি চালানো হচ্ছে পুলিশের তরফে এবং পুলিশ চেষ্টা চালাচ্ছে যে সমস্ত দুষ্কৃতী তাদেরকে ধরে পুরো ঘটনার তদন্ত চালাতে। একেবারেই বোঝা যাচ্ছে পুলিশ তল্লাশি চালাচ্ছে। আপাতত ধন্যবাদ জানাবো সবুসাচী তোমাকে। গাজলের সমবায় ব্যাংকে ডাকাতি, গুলিবিদ্ধ ব্যাংকের হিসাবরক্ষক। দিনে দুপুরে ডাকাতি 7-8 জনের দুষ্কৃতী দলের। রানীগঞ্জ ডোমজুরের পর ফের ডাকাতির ঘটনা। স্থানীয় সূত্রে খবর, 7-8 জন হাতে আগ্নেয়াস্ত্র নিয়ে ব্যাংকে ঢোকে। সিসিটিভি ফুটেজে দেখা যায় বেলা 2:30 নাগাদ একটি 4 চাকা সাদা রঙের গাড়ি এসে ব্যাংকের সামনে দাঁড়ায়। হাতে পিস্তল নিয়ে ব্যাংকের মধ্যে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। ব্যাংকের বাইরে 2 জন দাঁড়িয়ে, বাকিরা ভিতরে ঢুকে যায়। এরপর ব্যাংকের ওপরের তলায় উঠে হিসাবরক্ষককে চাবি দেওয়ার জন্য বলে, বাধা দেওয়ায় চাবি ধস্তাধস্তি হয়। অভিযোগ, এরপর হিসাবরক্ষকের দিকে 1 রাউন্ড গুলি চালানো হয় বলে দাবি আহত হিসাবরক্ষকের। তার পেটে গুলি লেগেছে। প্রথমে তাকে গাজল স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়, পরে স্থানান্তরিত করা হয় মালদা মেডিকেল কলেজ হাসপাতালে। গুলিবিদ্ধ হিসাবরক্ষক শিক্ষকপল্লী এলাকার বাসিন্দা। পুলিশ সূত্রে খবর, প্রায় 7 থেকে 8 লক্ষ টাকা নিয়ে চম্পট দিয়েছে দুষ্কৃতী দল। ঘটনাস্থলে যায় গাজল থানার পুলিশ। সব টাকা পয়সা নিয়ে চলে গেছে। কজন এসেছিল? আমি তো ভাই গুনে দেবো 8-10 জন, 7-8 জন 10 জন হবে মনে হয়। তো গুলি চালিয়েছে? আমাদের ব্যাংকের ভিতর ঢুকলো, মাঝখানটায় 2 জনকে এখানে গার্ড হিসেবে রাখলো, 2 জনের হাতে রিভলভার। এবার আমরা তো ভয় থরথর করছি। উপরে উঠে গেল, উপরে উঠে গিয়ে আমার কেশিয়ারের সঙ্গে মানে ওই চাবি নিয়ে ধস্তাধস্তি। চাবিটা না দেওয়ার জন্য ওকে 1 রাউন্ড গুলি করে দেয়, গুলিটা পেটে লাগে। এবার তারপর ওখান থেকে ওরা ক্যাশ ট্যাশ নিচে নেমে বেরিয়ে চলে গেল। এখানটায় যাওয়ার পথে আমার নিচের সেল সেকশনের যে টাকা, সেই টাকাটাও ওরা নিয়ে চলে গেল। গত 2 মাসে রাজ্যে বেশ কয়েকটি ডাকাতির ঘটনায় শোরগোল। সম্প্রতি পশ্চিম বর্ধমানের রানীগঞ্জে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনায় গুলিও চলে। ঠিক তারপরেই হাওড়ার ডোমজুড়ে ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতির ঘটনায় বিহার ঝাড়খণ্ডের চোখ মিলেছে। পড়শি রাজ্য থেকে গ্রেপ্তার হন বেশ কয়েকজন। গাজলের ঘটনাতেও বিহার বা ঝাড়খণ্ডের যোগ রয়েছে কিনা সেই বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে। ঘটনাকে কেন্দ্র করে আতঙ্ক এলাকায়, তদন্তে পুলিশ। মালদা থেকে সবুসাচী মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। দক্ষিণ 24 পরগনার কুলপির পঞ্চায়েত অফিসে ঢুকে সেক্রেটারিকে মারধরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। প্রাণনাশের হুমকির ভয়ে পঞ্চায়েত অফিসে যেতে ভয় পাচ্ছেন আক্রান্ত সেক্রেটারি। যদিও ক্ষমা চেয়ে গন্ডগোলে নিষ্পত্তি হয়েছে বলে দাবি তৃণমূল নেতাদের।
পঞ্চায়েত অফিসে ঢুকে সরকারি কর্মীকে মারধরের অভিযোগ তৃণমূল নেতা ও তাঁর অনুগামীদের বিরুদ্ধে। দক্ষিণ 24 পরগনার কুলপির চণ্ডীপুর পঞ্চায়েতের ঘটনা। অফিসে ঢুকে পঞ্চায়েতের সেক্রেটারি ভিক্টর মিশ্রাকে বেধড়ক মারধরের অভিযোগ তৃণমূলের উপপ্রধান সহ বেশ কয়েকজন পঞ্চায়েত সদস্য ও তাদের স্বামীদের বিরুদ্ধে। মারধরের পাশাপাশি নিয়মিত দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। মারধরের ভিডিও ভাইরাল হতেই শুরু হয়েছে বিতর্ক, যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি কলকাতা টিভি। প্রধান সাহেব ছুটে আসে, এসে আমাকে প্রধানের ঘরে ডাকে। আমি প্রধানের ঘরে যখন যাই, প্রধানের ঘরে যাওয়ার আগেই উনি ঘর থেকে বেরিয়ে এসে আমার ধাক্কাধাক্কি করে, প্রচুর মারধর করে। তার সঙ্গে কিছু ওনার সাঙ্গপাঙ্গ ছিল, মেম্বারের স্বামী, কিছু মেম্বার। এবার গলা চেপে ধরে মার্ডার করার হুমকি দেয় সঙ্গে সঙ্গে। বিষয়টি নিয়ে কুলপির বিডিও সৌরভ গুপ্তর দ্বারস্থ হয়েছেন আক্রান্ত সেক্রেটারি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী কাজ হবে বলে দাবি বিডিওর। গতকালকেই আলোচনা হয়েছে ওদের কাছে, আমি ওদের সাথেও একই কথাই বলেছি যে যেভাবে আমাদের উচ্চতর আধিকারিকরা বলবেন সেইভাবেই আমরা আগামী দিনে স্টেপ নেব। যেহেতু এটা অফিসিয়ালি কোনো কমপ্লেন ওইভাবে হয়নি, সেজন্য আমরা যেহেতু কিন্তু আমাদের নজরে যেহেতু ব্যাপারটা এসেছে, আমরা সেইভাবে যেভাবে উপর থেকে আমাদেরকে বলে দেবে সেইভাবেই আমরা ব্যবস্থা নেব আগামী দিনে। আক্রান্ত সেক্রেটারির কাছে অভিযুক্ত নেতারা ক্ষমা চেয়ে ঘটনার নিষ্পত্তির চেষ্টা করলেও পঞ্চায়েত অফিসে ঢুকে তৃণমূল নেতাদের দাদাগিরির অভিযোগের জল গড়িয়েছে বহুদূর। আমাদের উপপ্রধান সেক্রেটারির কাছে অন্যায় স্বীকার এবং হাত জোড়ে করে ক্ষমা স্বীকার করে। তখন সেক্রেটারি সাহেব হঠাৎ বলে উঠল যে আমি ওদের বিরুদ্ধে কোনো অভিযোগ করতে চাই না বলে একটা মুজলেখা আইসি সাহেবের কাছে দিলেন, দিয়ে চলে এলেন। আমি ওনাকে আশ্বস্ত করতে পেরেছিলাম যে বিগত দিনে বা এরকম ঘটনা যে ঘটেছে, যাতে আর এরকম ঘটনা পুনরায় না ঘটে সেটা নিশ্চিত করে আমরা দায়িত্ব নেব। কুলপিতে তৃণমূল নেতাদের দাদাগিরির অভিযোগে সোচ্চার বিরোধীরা। আমাদের পার্টিতে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন এই সমস্ত ঘটনার সঙ্গে পার্টি দূরে থাকবে এবং একই সঙ্গে কঠোরভাবে প্রশাসন এবং পুলিশ ব্যবস্থা নেবে। সেটা প্রত্যহ আমরা দেখছি। যদি কোথাও কিছু ঘটনা ঘটে, পুলিশ প্রশাসন ব্যবস্থা নিচ্ছে, দুষ্কৃতকারীদের গ্রেপ্তার করছে এবং আমরা পার্টিতে কোনো রকম এদেরকে শেল্টার দেওয়া বা তাদের রক্ষা কবচ দেওয়ার ব্যবস্থা আমরা করি না। এখন পুলিশ প্রশাসন সব নীরব, কেউ কিচ্ছু করবার ক্ষমতা নেই। অর্থাৎ এই যে লুটেরা বাহিনী, এই লুটেরা বাহিনীর দৌরাত্ম্য চলছে বলেই পঞ্চায়েতের সচিবও মুক্তি পাচ্ছে না বা স্কুলের হেডমাস্টারও মুক্তি পাচ্ছে না, সাধারণ মানুষও মুক্তি পাচ্ছে না। অতএব এর রাশ যদি এখনই রাজ্যের মুখ্যমন্ত্রী না ধরে, তাহলে ভবিষ্যতে কিন্তু সম্পূর্ণই উগ্রপন্থীদের হাতেই রাজ্যের ভাগ্য চলে আসবে। সেক্রেটারিকে মারধরের প্রতিবাদ জানিয়েছে তৃণমূলের কর্মচারী ফেডারেশন। পুলিশ আক্রান্ত সেক্রেটারির নিরাপত্তার আশ্বাস দিলেও অফিসে যেতে ভয় পাচ্ছেন ভিক্টর মিশ্র। আপাতত অভিযুক্ত উপপ্রধানকে পঞ্চায়েত অফিসে যেতে নিষেধ করা হয়েছে। কুলপি থেকে কোয়েল মণ্ডলের রিপোর্ট, কলকাতা টিভি। কাকদ্বীপে তৃণমূলের মদতে নদীর চর বিক্রির অভিযোগ। ম্যানগ্রোভ কেটে তৈরি হচ্ছে ঘর। বিজেপির অভিযোগ নীরব প্রশাসন। স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের প্রধানের সাফায় বিষয়টি তিনি জানেন না। কাকদ্বীপ ব্লকের স্বামী বিবেকানন্দ গ্রাম পঞ্চায়েতের নতুন পল্লী এলাকায় নদীর চর বিক্রি হয়ে যাচ্ছে বসত বাড়ির জন্য। কাঠগড়ায় শাসক দল গোপনে ম্যানগ্রোভ কেটে মাটি ফেলে চলছে নির্মাণ কাজ। অভিযোগ, এই জায়গায় বাড়ি করার জন্য শাসক দলের নেতাদের দিতে হচ্ছে 40 থেকে 60 হাজার টাকা। নদীর চরে পড়ছে মাটি, গড়ে উঠছে কলোনি। মৎস্যজীবী পরিবারের বাড়ি তৈরি হচ্ছে বলে অভিযোগ। এদিকে খাজনা রসিদ দিচ্ছে পঞ্চায়েত। নদীর চরে ঘর তৈরিতে টাকা দিয়েছেন বলে জানালেন এক ব্যক্তি। জায়গাটা পার্টি অফিস থেকে দিয়েছে, পার্টি অফিসকে কিছু পয়সা দিয়েছি, সেখান থেকে আমাদের দিয়েছে। কত টাকা দিয়েছে? ওই 46 হাজার টাকা পড়েছে। কে কথা বলেছিল? ও পার্টি অফিসে অনেক কয়জন ছিল, তাদের নাম তো কেউ মনে নেই। তবে এ কথা একেবারেই তার জানা নেই বলে দাবি প্রধানের। না, আমার একটু জানা নেই, একদম আমি জানি না এটা কোথায় নদীর চর বিক্রি হচ্ছে, এটা আমি জানি না। আপনারা যেহেতু আমাকে বলছেন, আমি সেটা তদন্ত করে দেখব। দুর্নীতি ইস্যুতে বিজেপির নিশানায় শাসক দল তুললেন নাগরিকত্বের প্রশ্ন। যে তৃণমূল নেতারা কোন পর্যায়ে গেছে, আজকে নদীর চর বিক্রি করছে, কালকের হয়তো পুরো হুগলি নদীটাকেই বিক্রি করে দেবে। আর সবচেয়ে বড় কথা হলো, যাদেরকে ওই চরে বসানো হচ্ছে তারা প্রকৃতপক্ষে ভারতীয় নাগরিক। তো জমি দখল নিয়ে মুখ্যমন্ত্রীর করার নির্দেশের পরেও চলছে জমি মাফিয়া রাজ। এখন দালাল চক্রের বিরুদ্ধে কি ব্যবস্থা নেয় প্রশাসন, সেদিকেই নজর।
কাকদ্বীপ থেকে মানস প্রধানের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন এই পর্যন্ত। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।